প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখানে বসে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে সরাসরি সম্প্রচারিত আলোচনাধর্মী অনুষ্ঠান আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়। সাথে আছি আমি মুকসিমুল হাসান। আমরা আজকে দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে দিনের গুরুত্বপূর্ণ বিষয়ের একটু আমরা জানবো যে আজকে উল্লেখযোগ্য কি ঘটনা প্রবাহ সারাদিন ছিল। দিনের বেশিরভাগ সংবাদই আমাদের যতটুকু চোখে পড়ছে সেটি ভারত বাংলাদেশ সম্পর্ক কেন্দ্রিক। বিশেষ করে আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা ভাঙচুর, জাতীয় পতাকা অবমাননার ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে, কড়া বার্তা দিয়েছে এবং তিনি সেখান থেকে বেরিয়ে বলেছেন যে ভারত পারস্পরিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে ইচ্ছুক। এবং ভারতের আগারগাঁওয়ে যে ঘটনাটি আগরতলায় যে ঘটনাটি হয়েছে, সেই আগরতলার ঘটনার প্রেক্ষিতে সারাদিনই দেখেছি আমরা উত্তাল রাজপথ, বিশেষ করে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, মিছিল করেছে, সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক দল। আমরা ঢাকায়ও বেশ কিছু কর্মসূচি দেখেছি এবং সেসব কর্মসূচিতে বিভিন্ন জায়গা থেকে অনেক নেতারা অনেক কথা বলেছেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ভারত দুঃখ প্রকাশ করেছে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার হিন্দু সংঘর্ষ সমিতির হামলা এবং ভাঙচুর এবং জাতীয় পতাকায় আগুন দেওয়ার ঘটনায় 3 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এদিকে এই ঘটনাটিকে দুঃখজনক বলে বর্ণনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সীমান্তেও বেশ কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশের পক্ষ থেকে। এবং এই সামগ্রিক ঘটনার প্রেক্ষিতে আজকে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের তিনি একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং প্রথম দিন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। প্রায় 2 ঘন্টা বৈঠক হয়েছে। এর বাইরে আগামীকাল বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি সহ তাদের সঙ্গে আলোচনা করবেন। এছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, আমরা আলোচনার ভিতরে সেগুলো নিশ্চয়ই নিয়ে আসবো। আর এসব বিষয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে 2 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা শুরুতেই তাদের সঙ্গে পরিচিত হব। আমার ঠিক বামে রয়েছেন ডক্টর নওয়াজ এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং ইয়ারের চেয়ারম্যান, বিএনপি নেতা। এবং তার ঠিক পাশে রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, যিনি রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচন সংস্কার কমিশনের তিনি একজন সদস্য। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এনটিভিতে আজকের এই আলোচনায়। আমি মিলন ভাই, আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আমি শুরুতেই একটু বলেছি, সুতরাং এগুলো নিয়ে খুব বেশি না বলে এভাবে যদি একটু প্রশ্নটা করি, আপনার কাছে দীর্ঘদিনের একজন রাজনীতিবিদ হিসেবে ভারতের এরকম আচরণের কারণ কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সহ-আলোচক, আমাদের পলিটিক্যাল অ্যানালাইসিস্ট, যার বক্তব্য প্রতিদিনের রাত্রে আমাকে শুনতেই হয়। এটা একটা নেশার মতো হয়ে দাঁড়িয়েছে, তো তাকে পেয়েছি, অভিনন্দন। হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তরটা যদি খুব ডিপলি আমরা চিন্তা করি, এটা কি এখনই নতুনভাবে কোনো কিছু শুরু হয়েছে? মানে 5 আগস্টের পর থেকে তো আমরা এটা বেশি দেখছি। না, আমার তো মনে হয় নেহরু ডক্ট্রিন থেকে যদি আমরা শুরু করি, 1947 থেকে শুরু করি, 1971 থেকে শুরু করি, আমি তো মনে হয় তাদের যে পররাষ্ট্র নীতি, তারা যে বাংলাদেশকে দৃষ্টিতে দেখছে, সেটি আজকের নতুন কোনো বিষয় নয়। গত 15 বছর। তবে পার্থক্য হলো গত 15 বছর, যেটা আপনি বলে ফেললেন। এই তাদের স্বার্থপরতা, বাংলাদেশকে কিভাবে তাদের লুণ্ঠনের একটি অঙ্গরাজ্য বানানোর যে প্রচেষ্টা, সেটি গত 15 বছর ধরে তারা সাকসেসফুলি এখানে অপারেট করেছে। আমার সুস্পষ্ট খেয়াল রয়েছে, আমি একবার কোর্ট পারমিশন নিয়ে যাচ্ছিলাম এয়ারপোর্ট দিয়ে, তো যাওয়ার সময় আমাকে আটকালো। ফরচুনেটলি আমার এই হলে একটা ছোটো ভাই সেখানে SBS বিষয়ে দায়িত্ব ছিল। তো এনিওয়ে, যে কোনো কারণই হোক, আমার সবগুলি ক্লিয়ারেন্স আসার পরে আমি শুনতেছিলাম ওর কাছ থেকে, তো বললো যে 1 কাপ কফি খাওয়ালো। তো লাস্টে বললো, আমি বুঝলাম যে DCFA ক্লিয়ারেন্স হয়ে গেছে, এখন আমি যেতে পারি বলে আমি ব্যাগটা হাতে নেওয়ার সাথে সাথে বললো, ভাই 1 কাপ কফি খান। আমি, কেন? সব তো ক্লিয়ারেন্স। কয় না 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 না, আসলটা হয়নি। তা আমি হেসে বললাম, বুঝতে পেরেছি। এইভাবে টোটালি বাংলাদেশটাকে তারা নিয়ন্ত্রণ করতো। এমনকি আমরা এই 5 আগস্টের সময় আমরা দেখেছি কিভাবে ওনার টকশোতে আমরা শুনেছি যে অপারেশন সাকসেসফুল করে তারা চলে গিয়েছে। আসলে আমরা কি বিশ্বাস করি যে আওয়ামী লীগ পরাজিতরা তারা পরাজয় বরণ করে গিয়েছে?
তারা কি অনুশোচনা করছে না দুঃখ প্রকাশ করছে? এখন পর্যন্ত প্রকাশ্যে দেখিনি। তাহলে তারা পরাজিত হয়নি। পতিত সরকার এখনো শি ইজ অ্যাট লার্জ। দেখুন, তার ভিসা নেই, তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নেই, তাকে পার্শ্ববর্তী দেশ আশ্রয় দিয়েছে। এই ধরনের ঘটনাও বিশ্লেষক বলতে পারবেন। পার্শ্ববর্তী রাষ্ট্র আশ্রয় দেয়, এই ধরনের দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দেয়, এগুলো আমরা দেখি না। অন্য কোথাও যেতে হয়, পার্শ্ববর্তী না। তো সেখানে বসে আমরা যে কল রেকর্ড, টেলিফোন এগুলি শুনেছি, যে সমস্ত হুঙ্কার দিয়েছে। পাশাপাশি ভারতের যে দুইটি রাজনৈতিক দল, তাদের সাথে এই পতিত সরকার প্রধানের যে সম্পর্ক, এগুলিও আমরা বিভিন্ন সময়ে দেখেছি, ব্যক্তিগত লেভেল হতে শুরু করে সব জায়গায়। সর্বোপরি এটা সত্যি প্রতীয়মান হয় যে মনে হচ্ছে এটা আওয়ামী লীগের পরাজয় নয়, এটা ভারতের পরাজয়। বিষয়টি এমনই মনে হচ্ছে যে নিজের নাক কেটে তারা যাত্রা ভঙ্গ করছে। ধরুন, আমাদের দেশ থেকে যে বিলিয়ন্স অফ ডলারের ট্রিটমেন্টের জন্য বা ব্যবসার জন্য কেনাকাটা, ভ্রমণের জন্য যে হিউজ পর্যটক যেত, সেগুলিকেও কিন্তু তারা মেনে নিয়েছে যে এই ইনকামটা তাদের বন্ধ হয়ে গেলে কিছু আসে যায় না, ফিউচারে তাদের এই বাংলাদেশ তাদের থাকতে হবে, এমন ধরনের একটা পরিকল্পনা তাদের আগে থেকেই রয়েছিল। সেগুলি আমরা দেখেছি। এর কোনো পরিবর্তন হয়, তাহলে আপনার এখন যে প্রশ্ন করতে যাচ্ছেন মনে হচ্ছে যেন এটা নতুন করে হয়েছে, তা নয়। তাছাড়া বর্তমান সরকার, তার ইন্টারিম গভর্নমেন্ট, তারা এমন কোনো বিহেভ কারোর সাথে করবে না যে ম্যালাইজ টু আদার্স, এটা তাদের করার কোনো ইন্টেনশনই নেই। তাহলে ইন্টারিম গভর্নমেন্ট হওয়ার কারণে কি পেয়ে বসছে বলতে পারেন। কিন্তু আমরা তো ওয়ার্ল্ড ওয়াইড দেখি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বেশ ভালো জনপ্রিয়তা রয়েছে, গ্রহণযোগ্যতা রয়েছে। সেটা একটা কারণ হতে পারে, ঈর্ষা। আচ্ছা। মনে করেন এবার জাতিসংঘে যে উনি গিয়েছিলেন, যেইভাবে আমরা দেখলাম ডক্টর ইউনূসকে কর্ডিয়ালি রিসেপটিভ, এবং এই আপনার ইউনাইটেড নেশনসের বারান্দাও যেভাবে রাষ্ট্রপ্রধানরা কোলাকুলি, জড়াজড়ি, ওনার সাথে কথোপকথন, এগুলিও তো ভারতের সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী মোদির একটা হিংসার কারণ হতে পারে। কারণ ওয়ার ইজ ডক্টর ইউনূস, ওয়ার ইজ মোদি? আমি বলছি না ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে, যদিও দেখেছি ভিডিওতে তার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট হয়েছে, কেউ কেউ বলছে, নিজেও থেকে বলে। তো এগুলি সব মিলিয়ে বাংলাদেশ কখনো উপরে যাবে এটা তারা মেনে নিতে পারে না। আচ্ছা, একটু জাহেদ ভাইয়ের কাছে একটু যাই। জাহেদ ভাই, আমরা যতটুকু জানি, সম্ভবত ভুল না, যে ভারতের সব থেকে বেশি সীমান্তও বাংলাদেশের সঙ্গে। হ্যাঁ, যদিও পার্শ্ববর্তী চীন অনেক বড় রাষ্ট্র, পাকিস্তানের সঙ্গে অনেক আছে, কিন্তু বাংলাদেশ কি এমন করেছে যে তাদের তো মানে সম্পর্কটা তো শুধুমাত্র বাংলাদেশের জন্য প্রয়োজন না, ভারতের জন্য তো, যেহেতু বড় রাষ্ট্র, তার প্রতিবেশী রাষ্ট্র কেউ তার পক্ষে নেই, সেরকম একটি জায়গায় বাংলাদেশের একটা দীর্ঘদিনের একটা সম্পর্ক, কিংবা আমরা ভারতকে এরকম এই রূপে তো এর আগে আমরা দেখিনি। কেন এরকম, তাদের কি প্রয়োজনটা আসলে নেই বাংলাদেশের সাথে সম্পর্কে? ধন্যবাদ। আপনি মিলন ভাইকে বলেছিলেন, জিজ্ঞেস করেছিলেন যে ভারত এমন আচরণ কেন করছে। আমি সেটা দিয়েই শুরু করি। আমার কাছে এটা জবাব হচ্ছে শিয়ার স্টুপিডিটি। ও বোকা বলে করছে, একদম দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারবো। একটা ছোট দেশ ভারতের তুলনায় আকারে, জনসংখ্যায়, যদিও গ্লোবাল পার্সপেক্টিভে আমাদের জনসংখ্যা বিশাল জনসংখ্যা, ভৌগোলিক গুরুত্ব আছে, ওদের সাথে যদি আমরা চিন্তা করি ছোট, তো ওটার মধ্যে বসেই আমরা ভারতের পুরো ডিপ্লোম্যাসিকে স্টুপিডিটি ছাড়া কিছু বলবো না। দূর থেকে আপনি দেখুন, আমরা কিছু বুঝি না, সরেও আমরা ডিপ্লোম্যাসি বুঝি না, ফরেন পলিসি বুঝি না, জিও পলিটিক্স বুঝি না। আপনি দেখুন অল দ্য কান্ট্রিজ ইন সাউথ এশিয়া, তারা প্রত্যেকে ভারতের প্রতি হস্টাইল। আমি একটা দেশের উদাহরণ একটু বিশেষভাবে আনতে চাই, নেপাল। জি, হিন্দু অধ্যুষিত এবং একটা সময় এটা হিন্দু রাষ্ট্র ছিল, লিখিতভাবে ছিল কিছু বছর আগে। ভারতের রুপি মানে নেপালের ইজিলি প্রকাশ্যে কারেন্সি হিসেবে। আমি যখন গেছি বলে এনসি না আইসি, ইন্ডিয়ান কারেন্সি নাকি নেপালের কারেন্সি, আপনার নিজেরই অভিজ্ঞতা আছে। সেই দেশও তার বিরুদ্ধে হস্টাইল হয়ে গেছে ভীষণ ভাবে। তো আর কি ভূমিকম্প পরবর্তী সময় সেই ব্লকেডের ঘটনায় আর কি দেখতে চায় ভারত, যে তার ফরেন পলিসি কতটা বাজে, কতটা ভুল, কতটা স্টুপিড, কিন্তু তারা করছে। এখন সমস্যা যেটা দাঁড়ালো, মানে আমি খুব অবাক হই আসলে। ধরুন শেখ হাসিনার পতন হয়েছে, আপনি এতদিন পর্যন্ত দেখানোর চেষ্টা করছিলেন দিস ইজ মাই সাকসেস, যে দেখো একটা দেশকে আমি পুরো কবজায় কলোনি বানিয়ে ফেলেছি। যদিও মনে রাখা উচিত, এই 21 শতাব্দীতে কোনো দেশকে আপনি কলোনি বানিয়েছেন, এটা ভালো কথা না। ওটা একটা ডেমোক্রেটিক কোনো সরকার প্রধান করবে না, পুতিন করবে। পুতিন বেলারুশের লুকাশেঙ্কোকে আপনি কবজা করে আপনি বেলারুশকে বানাতে পারেন, এটা পুতিনদেরকে সাজে। কিন্তু মোদি তো কাগজে কলমে ডেমোক্রেটিকলি একটা
ফেয়ার ইলেকশনে জিতে আসা মানুষ, কিন্তু না, উনি নির্বাচনে জিতে অথরিটারিয়ান হয়ে উঠতে চেয়েছেন এবং বাংলাদেশকে উনি এটা বানিয়েছেন। এটার পতনের সাথে সাথে যেটা দরকার ছিল, নর্মালি আপনি একটু কান্নাকাটি করবেন, খারাপ লাগার কথা, শেখ হাসিনা আপনাকে যেভাবে সার্ভ করেছে এভাবে তার কেউ সার্ভ করবে না। তো প্র্যাকটিক্যাল চিন্তা হতে পারতো, আচ্ছা ঠিক আছে, আমরা অনেকদিন তো অনেক লেভারেজ পেয়েছি, এবার একটু শোরগোল করি, করে টোরে এই সরকারের সাথে কোঅপারেট করতে শুরু করে। আমি রাদার আজকে আমাদের যে প্রণয় ভার্মাকে যে ডাকা হলো, আমি একটু কোটি করতে চাই, উনি বেরিয়ে কয়েকটা কথা বলেছিলেন, এগুলোই হওয়ার কথা ছিল, প্রকাশ্যে তাই বলছেন, প্রকাশ্যে বলছেন শুধুমাত্র একটা বিষয় দিয়ে কেন্দ্র করে দুটো দেশের আমাদের সম্পর্ক আবর্তিত হওয়া উচিত নয়। এক, ওনারা বলছেন দুই পক্ষের পারস্পরিক নির্ভরশীলতার প্রচুর জায়গা আছে, পারস্পরিক সাহায্যের অনেকগুলো জায়গা আছে, আমরা সেগুলোকে কেন্দ্র করে আমাদের সম্পর্ককে এগিয়ে নেব। তাই তো হওয়ার কথা ছিল, কিন্তু তারা ভেতরে ভেতরে ওই একটা বিষয়কে কেন্দ্র করে এমন পরিস্থিতি তৈরি করছে। এখন কেন করছে বলে আমার তিনটা কারণ আছে বলে মনে করি। অন্তত একটা হচ্ছে ভারতের ডোমেস্টিক পলিটিক্স। ভারত বাংলাদেশে হিন্দু কার্ড খেলে সে তার ডোমেস্টিক পলিটিক্সে তার লেভারেজ পেতে চায়, কারণ ভারতের হিন্দুত্ববাদীরা এখন এমন বলছে শুধু ভারতের হিন্দু না, দক্ষিণ এশিয়ার যেখানেই হিন্দুদের উপরে কোনো না কোনো চাপ হয় তার রক্ষাকারী ভারত। সুতরাং আপনি যদি কারো রক্ষাকারী হতে হয় তাহলে কাউকে বিপদগ্রস্ত হতে হবে। বাংলাদেশের হিন্দুরা বিপদগ্রস্ত না হলে তো আপনি তার রক্ষাকারী হতে পারেন না। সো আপনি ঘটুক না ঘটুক বিপদগ্রস্ত দেখানোর চেষ্টা করছেন এবং আপনি পরিস্থিতিও তৈরি করবেন ইন দ্য ফিউচার। আমি কিন্তু শিওর যে এমন পরিস্থিতিও তৈরি করবে যাতে হিন্দুদেরকে বিপদগ্রস্ত দেখা যায়। এটা তার ডোমেস্টিক পলিটিক্সে কাজ করে। আমাদের মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আছে 26 সালের মার্চ এপ্রিলে, খুব বেশি দিন বাকি নেই, এবং গতবার তারা সর্বশক্তিতে চেষ্টা করেছিল এটা দখল করতে, এবার তারা সেটা করবে। এরকমভাবে আরও অনেকগুলো রাজ্যে তারা এই কার্ড খেলার চেষ্টা করছে। নাম্বার 2, তারা ডক্টর ইউনূসের উপর প্রচুর চাপ তৈরি করতে চায়। চাপ তৈরি করলে আপনি কিছু লেভারেজ পেতে পারেন, এর মানে এই না যে চাপ তৈরি করে পতন করিয়ে ফেলবো, হলে ভালো, না হলেও যদি উনি নরম হন এবং ভারতের পারপাস সার্ভ করতে হাসিনার মতো না হলেও মোটামুটি করেন। যেমন ধরি কিছুদিন আগে আমাদের একটা নিউজ হয়তো অনেকের চোখে পড়েছে, বাংলাদেশের ওপর দিয়ে তারা তাদের এই যে ফাইবার অপটিক কেবলের ট্রানজিট চেয়েছিল, বাংলাদেশ ওটা দেয় নাই। শেখ হাসিনা হলে তো চোখ বন্ধ করে দিয়ে দিতেন এবং পারলে বলতেন আমি আমার টাকায় করে দেই। সো এইরকম কিছু চাপ তৈরি করে যদি ডক্টর ইউনূস কিছুটা ভালনারেবল হয়ে ওঠেন, তারপর ডক্টর ইউনূসের কাছে কিছু লেভারেজ তারা চাইবেন। অ্যান্ড ফাইনালি যেটা আরেকটা আছে, এটা কোনোদিন থাকা উচিত কিন্তু ভারতের এটা আছে, ইগো। একটা সুপার পাওয়ার যে হতে চায়, রিজিওনাল সুপার পাওয়ারও যে হতে চায়, তার ইগো থাকতে হয় না। আপনি কাজ করছেন, সরে গেল, আপনি অন্যজনের সাথে কাজ করবেন। আমি একটা উদাহরণ দিই, চায়না, দুই রাজাপাকসা ভাই কতটা চায়নাপন্থী আমরা তো জানি, মহেন্দ্র এবং গোতাবায়া যখন পতন হচ্ছে প্রায়, তখন ওনার ওই ভদ্রলোক আর ফোনে শি জিনপিংকে পাচ্ছে না। উনি চেয়েছিলেন যে ওনার এই ক্রাইসিস থেকে চায়না তাকে রক্ষা করবে। চায়নার জন্য দুই ভাই ডিড এনিথিং। আমরা হাম্বারটোটা পোর্টের কথা জানি, মাত্তালা রাজাপাকসা এয়ারপোর্টের কথা জানি, কোনো প্লেন নামে না, কোনো জাহাজ বেড়ে না, বানিয়েছে চায়নার জন্য। তো সেই পোর্ট সিটি কলম্বোর কাজ শুরু করছিল, যেখানে সমুদ্র থেকে জমি উদ্ধার করে তারা বানাবাসের দেশটা দেউলিয়া হচ্ছে। শি জিনপিং তার ফোন ধরে নাই শেষ পর্যন্ত। এবং এক সেকেন্ড যোগ করি, তখন পরে বলেছে যে নতুন সরকার যখন আসলো, বিক্রম সিং যখন নিল, তখন উনি ফোন ধরলেন এবং কিভাবে ঋণ টিন নিয়ে কাজ করবে শুরু করলেন। একটা দেশ এই তো হওয়ার। আমরা একটু মিলন ভাই আপনার কাছে একটি বিষয় একটু জানতে চাই। আপনি নিশ্চয়ই চোখে পড়েছে যে আজ প্রধান উপদেষ্টা তিনি একটি বলা যায় যে এক ধরনের জাতীয় ঐক্যের একটা ডাক দিয়েছে। তো আমি এই প্রশ্নটাকে একটু এভাবে যদি বলি যে পৃথিবীর অনেক দেশে আমরা দেখি যে যখন তাদের ভিতরে বিভিন্ন দল মত পথের বিভক্তি থাকে, কিন্তু জাতীয় ইস্যুতে সবাই একাট্টা হয়ে যায়। তো প্রধান উপদেষ্টা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে কথা বলেছেন, আগামীকাল বিএনপি সহ রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন। আমি একটু জানতে চাই যে এই ইস্যুতে আমাদের জাতীয় ঐক্য কতটুকু আছে এবং সবাই ঐক্যবদ্ধ থাকলে আমরা এই কনস্পিরেন্সি মোকাবেলা করতে পারবো কিনা। আপনি এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে জাহিদ ভাইয়ের কথা শোনার পরে একটা চুটকির কথা মনে পড়ে গেল। আচ্ছা বলেন। সেটা বলেই আমি আপনার প্রশ্নে আসছি যে এক লোককে আল্লাহ স্বপ্নে দেখালো যে তুমি যা চাও আজকে সবে সাদেকের আগে তোমার এটা মঞ্জুর হয়ে যাবে। সে খুব সিরিয়াসলি চিন্তা করতেছে কি বলা যায়। তো শেষ সময়ে ফেরেশতা এসে বললো তোমার তো সময় শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলো কি বলবে। হ্যাঁ, আমি চিন্তা করে পেয়েছি যে আল্লাহ তুমি আমার একটি হাত, একটি পা, একটি চোখ নিয়ে যাও। তার কারণ বলেছে যে তুমি যা চাও তার চেয়ে ডাবল তার প্রতিবেশীকে দেওয়া হবে, এটা ছিল কন্ডিশন। তো এখন একটি হাত, একটি পা, একটি চোখ গেলে তার সব প্রতিবেশী দুটি পা, দুটি হাত, দুটি চোখ চলে যাবে। এ হচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশের সম্পর্ক। তারা নিজেরটা দিয়ে হলো আমাদেরকে টোটালি
শেষ করে দিতে চাই। আসুন, আপনি যেটা বলেছেন, এই যে জাতীয় ঐক্য, এটা তো মাত্র এই 3.5 মাস আগে জাতীয় ঐক্য আমরা দেখেছি। জি। তো এই ঐক্য এখনো রয়েছে, এখনো এটা বিলীন হয়ে যায়নি। যদিও রাজনৈতিক দলগুলো খুব বেশিভাবে রোড ম্যাপ, নির্বাচন এগুলির কথা বলছে, সেগুলি সরকারের বিভিন্ন জায়গায় দুর্বলতার কারণে বলছে। আপনি যদি স্টেটমেন্টগুলো দেখেন আজকের পত্রিকায়, বিএনপি মহাসচিব, আমাদের বিএনপি অ্যাক্টিভ চেয়ারপারসন তারেক রহমান সহ, অ্যাকসেপ্ট দ্য পতিত সরকার, সকল রাজনৈতিক দলগুলি এই দেশের এই দুর্দিনে একত্রে কাজ করার জন্য তারা ডেকেছে। অ্যাট দ্য সেম টাইম আপনার বর্তমান সরকারও একের পর এক সকলের সাথেই কথা বলছে। তো জাতীয় ঐক্যের কোনো ভাটা পড়েছে এটা আমরা দেখছি না, বরঞ্চ এই ঘটনার পর ভারতের এই আগ্রাসী পররাষ্ট্রনীতির কারণে আমাদের দেশে ঐক্য বেড়েছে। এবং আপনি যদি এই সনাতনী ধর্ম মতাবলম্বী বা হিন্দুদের কথা বলেন, আপনি দেখেছেন কিনা গতকালকে জগন্নাথ হল থেকে সবচেয়ে বড় মিছিল বেরিয়েছে। আর আমাদের যে অসাম্প্রদায়িক দেশ, এটা যেটা আমরা বিশ্বাস করি, এটা আমরা সত্যিকার অর্থে বিশ্বাস করি। তা না হলে এই যে এনআরসি রুলস, আপনার আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যদি কোনো হিন্দু ধর্মীয় ব্যক্তিরা ভারত চলে যায়, তাদের সিটিজেনশিপ দেওয়া হয়, এ যাবৎ কিন্তু আমরা দেখছি না যে কেউ যাচ্ছে, বা এই ধরনের উস্কানির পরও আমরা দেখছি না যে এই দেশ থেকে কেউ চলে যাচ্ছে। তার মানে এটা কি, হিন্দু যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে তারা বাংলাদেশকেই ভালোবাসে এবং এদেশে তারা আছে, এদেশে থাকবে। এটা অসাম্প্রদায়িক দেশ। সেদিক থেকে আমি দেখছি না যে আমাদের দেশে কিছু হয়েছে। এখন আসুন, গভর্নমেন্ট কতটা এই ব্যাপারে সচেষ্ট রয়েছে। গভর্নমেন্টের স্টেটমেন্টগুলো খুব কঠিন স্টেটমেন্ট যাচ্ছে, যেটা বললেন ডেকে ইন্ডিয়ান হাই কমিশনারকে বলে দেওয়া। মূলত আমি মনে করি আমাদের ডোমেস্টিক্যালি আমাদের নিউজ পেপার মিডিয়াগুলোকে আরও অনেক সোচ্চার হতে হবে। আমাদের মিডিয়াগুলো কিন্তু তেমন সোচ্চার না, সেই জায়গাটিতে আমাদের অনেকটা দুর্বলতা রয়েছে। আচ্ছা, এই সঙ্গে আপনাকে আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আজকে রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। সেখানে তিনি তার শারীরিক খোঁজ খবর যেমন নিয়েছেন, ঠিক তেমনি এটি বলেছেন পাকিস্তান ভবিষ্যতে বাংলাদেশের সাথে পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হবে, এরকম একটি আশাবাদ ব্যক্ত করেছেন। এবং বিএনপির সাথে পাকিস্তানের যে সম্পর্ক তা নতুন করে ঝালাই করা নিয়েও আলোচনা হয়েছে, এটি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসক ডাক্তার জাহিদুর রহমান। তো আমি একটু যদি প্রশ্নটা এভাবে করি যে ভারতের এরকম নীতির প্রেক্ষিতে বাংলাদেশ কি ভিন্ন কোনো নীতির দিকে যাবে কিনা, বা সবার মানে যাদের সাথে ভারতের সম্পর্ক কম বা বাংলাদেশের সাথে এতদিন একটা দূরত্ব তৈরি করে ছিল, সেটা কি কিছুটা কমার মধ্য দিয়ে বা অন্য কোনোভাবে কি ভারত যেমন বাংলাদেশকে চাপে রাখতে চায়, বাংলাদেশও পারে কিনা? না না না, এই বিষয়টিকে এইভাবে দেখার কোনো সুযোগ নেই। বেগম খালেদা তিনি আপাতত আগের চেয়ে কিছুটা ভালো, এবং এই সময় আপনি দেখেছেন 21শে নভেম্বর নিশানাকুঞ্জতেও গিয়েছেন। এখন কিছু কিছু সময়ে কিছু ডিপ্লোম্যাটিক হায়ারকির লোকজন ওনার সাথে দেখা করেন, এবং তারা দেখা করলে তো তাদের সম্পর্ক উন্নয়নের অনেকেই দেখা করেন, হ্যাঁ, এই উন্নয়নের কথাই বলবেন। ইট ডাজন্ট মিন যে আমাদের সাথে কোনো সম্পর্কের অবনতি হয়েছে। আর আপাতত তো আমরা কোনো সরকার প্রধানও নই। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যে কথাগুলো আমাদের বলছে, তারা বেপরোয়াভাবে বাংলাদেশ সম্পর্কে কথাবার্তা বলছে, যেটা কোনো অবস্থাতেই প্রতিবেশী দেশের প্রতি এই ধরনের আচরণ ভারতের উচিত নয়। তাছাড়া কেয়ারটেকার গভর্নমেন্ট হওয়ার পর থেকে ভারত এই সরকারের সপক্ষে কোনো মন্তব্য করেনি বা তাদেরকে ওয়েলকামও জানায়নি, সেদিকটা আমাদের দেখতে হবে। তো ভারত তাদের নীতি থেকে দূরে সরে আসেনি, তারা যে সুবিধা পতিত সরকারের কাছে নিয়েছে সেই জায়গাটি তাদের অবস্থান রেখেছে, এবং তারা তা ভুলতে পারছে না। আমি মনে করি সেই দিক থেকে তাদের দুইটি দলই, কংগ্রেস বলুন আর বিজেপি বলুন, তারা একই ধরনের, যেটা জাহিদ সাহেব বললেন, হিন্দু ভোট কার্ড খেলছে প্রত্যেকে। এমনকি মমতা ব্যানার্জিও তিনি 2 দিন আগে যে স্টেটমেন্ট দিলেন যে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু পট করে স্টেটমেন্ট ঘুরিয়ে তিনি আবার বলে বসলেন যে শান্তিরক্ষী পাঠানোর জন্য। তো সকলেই এখন হিন্দু কার্ড খেলছেন এবং হিন্দু ভোটের জন্য তারা লোকাল পলিটিক্সই করছেন। জাহিদ ভাই, আপনার কাছে একটু যেতে চাই, সেটি হচ্ছে ভূমিকা। আমি শুরুতেই বলেছিলাম যে ভারত দুঃখ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং আমরা আজকে তাদের হাই কমিশনারকেও দেখেছি বেশ ইতিবাচক কথা বলছে, এবং শুধু দুঃখ প্রকাশ করেনি, হামলার ঘটনা সন্দেহে তারা 7 জনকে গ্রেফতারও করেছে, যার ভিতর 3 জন পুলিশকেও তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তো আমি একটু আপনার কাছে জানতে চাই বিষয়টা, যে এটি কি জাস্ট একটা ডিপ্লোম্যাটিক সম্পর্ক না, তাদের রিয়ালাইজেশনও এরকম?
আমি রিয়েলাইজেশন হয়েছে বলে মনে করি না। রিয়েলাইজেশন হলেই হামলাটাই হতো না। বাংলাদেশ তার এই ক্ষেত্রে স্টেটমেন্ট একটা কথা বলেছে, পূর্ব পরিকল্পিত। কেন বলেছে? খুবই যুক্তি আছে। এর 2 দিন আগেই কলকাতা যে ডেপুটি হাই কমিশন, সেখানে মব হয়েছিল, সেখানে তারা হামলা করতে পারেনি, কিন্তু তার বাইরে আমাদের জাতীয় পতাকা পুড়িয়েছে, আমাদের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেছে, এগুলো তো হয়েছে। সো এরপরেই আপনার কি করার কথা ছিল? কাণ্ডজ্ঞান, আপনার রাষ্ট্র চালাতে হবে না, বাংলাদেশের যত স্থাপনা আছে সেগুলোতে নিরাপত্তা অনেক বেশি জোরদার করা। কিন্তু আমরা রিপোর্ট পেলাম এগুলো আসলে মানে পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ ছিল না। একটা কথা মনে রাখতে হবে, আমাদের দর্শকরা নিশ্চয়ই জানেন, একটা দেশের কূটনৈতিক স্থাপনাগুলো আসলে সার্বভৌম ভূমি, মানে বাংলাদেশের হাই কমিশন যতক্ষণ ওটা ওখানে আছে ওটা বাংলাদেশ। সুতরাং ওখানে হামলা মানে বাংলাদেশের ওপরে হামলা, ভাঙচুর, পতাকা বাংলাদেশে এসে করা হয়েছে। মানে দুটো ঘটনা হতে পারে, দুটোই ভয়ঙ্কর খারাপ। এক হলো আপনি এটা হতে দিয়েছেন পরিকল্পনা করে, আপনার ইন্টেনশন খারাপ ছিল, আচ্ছা। আরেকটা আপনার ইনকেপেবিলিটি, আপনি ঠেকাতে পারেন না। এটাও ভারতের মতো একটা বিরাট পাওয়ারফুল দেশ যারা মনে করে তারা অলরেডি আঞ্চলিক পরাশক্তি, তারা বৈশ্বিক পরাশক্তি হতে চায়, সেটাও তো ভালো কথা না। সুতরাং তাদের কোনো রিয়েলাইজেশন আছে বলে আমি একেবারেই মনে করি না। কিন্তু ঘটনাটা তো ঘটে গেছে, এই ঘটনার ব্যাপারে তাদের একটা স্টেটমেন্ট আসলে দেওয়া জরুরি ছিল, কিছু পদক্ষেপ নেওয়া সেটা দেখানো জরুরি ছিল, এটা সেরকমই ব্যাপার। আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা সেই 5 আগস্ট থেকেই দেখছি অদ্যাবধি যে ভারতের মেইন মূল স্ট্রিম যে সংবাদ মাধ্যমগুলো, তারা মিস ইনফরমেশন ঠিক বলবো না, এটি ডিসইনফরমেশন, যেটি আপনি বলছিলেন যে সরকারও বলছে পূর্ব পরিকল্পিতভাবে হচ্ছে এগুলো। এবং এই যে তারা একেবারে মিথ্যা তথ্য ছড়াচ্ছে তাদের গণমাধ্যম থেকে শুরু করে, যেটি তাদের পাবলিকের মনেও হয়তো সে কারণেই এই ক্ষোভ তৈরি হচ্ছে। এটি কেন হচ্ছে এবং আমরা তার কাউন্টারে কি করতে পারছি বা করতে পারি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কথাটা হচ্ছে ডিসইনফরমেশন মানে ভারতের মিডিয়া বলে আর কিছু কি আছে? রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের একটা প্রেস ফ্রিডম ইন্ডেক্স আছে। এই ইন্ডেক্সে ভারতের অবস্থান এখন, আমি ভুল না করলে 159, বাংলাদেশ হচ্ছে 164 বা এরকম, মানে বাংলাদেশ হচ্ছে 5 ধাপ উপরে 180টা দেশের মধ্যে। পাকিস্তান 152, এটা একটু মনে রাখবো, ভারতের চাইতে ভালো। সো ভারতের মিডিয়া বলে আসলে আর কিছু এক্সিস্ট করে না, এবং আমাদের দরকারে ভারতের সচেতন মানুষ, সচেতন নাগরিকরা, সচেতন সাংবাদিকরা, এখনো হাতে গোনা যারা আছে, এটাকে গদি মিডিয়া বলেন। একসময়কার বিখ্যাত যত মিডিয়া ছিল সেগুলো কোনো না কোনো ফর্মে হয় চাপ দিয়ে অথবা কিনে নিয়ে, আমি একটা উদাহরণ দিই, এনডিটিভি একসময়কার খুবই প্রেস্টিজিয়াস একটা চ্যানেল ছিল যেটা শেষ পর্যন্ত নিউট্রাল একটা জার্নালিজম করার চেষ্টা করেছে, শেষে এটাও আদানিকে দিয়ে চাপ দেওয়ার মাধ্যমে এটাও কিনে নেওয়া হয়েছে। ফলে ভারতের মিডিয়া মূলত গদি মিডিয়া মোদির জন্য কাজ করে, মোদির জন্য কাজ করছে, এবং মারাত্মক সব ডিসইনফরমেশন। আমি 2-3টা চ্যানেলে বাংলাদেশে নাকি রিলিজিয়াস ক্লিনজিং হচ্ছে এইরকম কথা, মানে আমরা, এবং সিস্টেম্যাটিক হামলা। এবং আমি যোগ করতে চাই, বাংলাদেশে কাজ করে যাওয়া একজন হাই কমিশনার বলছেন বাংলাদেশে নাকি 5 আগস্টের পর থেকে অনেক হিন্দু নারী রেপড হয়েছেন এবং এখনো হচ্ছেন। এই ধরনের তথ্য দিয়ে ফ্লাডেড, এবং এই কারণে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এখন আমরা কি করতে পারি? আমরা কি করতে পারির মধ্যে আসলে আমার একটু নিজেদের একটা অক্ষমতার কথা বলা দরকার। যেমন ধরুন, আপনি গ্লোবাল অডিয়েন্স বাদ দিন, ভারতের আমরা যখন বাংলায় কথা বলছি, আমরা পশ্চিমবঙ্গ পর্যন্ত কানেক্ট করতে পারি, কমিউনিকেট করতে পারি, তারা আমাদের কথা মানুক না মানুক, তারা আমার কথা শুনতে পারে, বুঝতে পারে। কিন্তু ভারতের পলিটিক্স আসলে ঠিক পশ্চিমবঙ্গ কোনো ফ্যাক্টরি না। আমরা সোজাসুজি যদি বলি, ভারতের পলিটিক্স, সেন্ট্রাল পলিটিক্স মোটা অর্থে কন্ট্রোল করে হিন্দি বলয় বলা হয় যে অংশটাকে, উত্তর ভারতের ওই অংশটা। আমরা তাদের সাথে আমাদের বাংলা দিয়ে কমিউনিকেট করতে পারবো না। আমরা সত্যিকার অর্থে আমাদের মেসেজগুলো ঠিকঠাক মতো পৌঁছে দিতে পারছি না। আমরা যদি নিজেরাও নিজেদের মধ্যে কথা বলতাম, বা চেষ্টা করা যেত যে ভারতের মিডিয়া আউটলেটগুলোতে কিছু কিছু জায়গায় আমাদের মানুষজন কলাম লিখছেন, টকশোতে যাচ্ছেন, কিন্তু টকশোতেও যারা যাচ্ছেন, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি দেখছি অনেকেই তাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে হয়তো তার ন্যারেটিভটা ঠিকঠাক মতো পৌঁছতে পারছে না। তার চাইতেও জরুরি কথা, অনেক ক্ষেত্রে তাদেরকে অপ্রেস করার চেষ্টা করছে। আমি রীতিমতো বাংলাদেশে 2-একটা টিভি চ্যানেল শেখ হাসিনার সময় যেমন আচরণ করতো, আমি কোনো কোনো ক্ষেত্রে সেই ধরনের আচরণ করতেও দেখেছি। সো আমাদের নিজস্ব আসলে এই শক্তিগুলো তৈরি করতে হবে। আমরা এই সফট পাওয়ারগুলো আসলে কোনোদিন বুঝি নাই, আমাদের এখন এটা দিয়ে ইমিডিয়েটলি এদিকে মনোযোগ দেওয়া দরকার। আর একটা জিনিস আমি মনে করি জরুরি, সেটা হচ্ছে ভারতের জনগণের সাথে যোগাযোগ বাড়ানো। মানে জনগণকেই তো তারা ডিসইনফরমেশন দিয়ে ইনফ্লুয়েন্স করছে। সো আমাদের উচিত হবে
তাদের সিভিল সোসাইটির যে মানুষগুলো আছে, তাদের সাধারণ মানুষ যারা আছে, যাদের কোনো সাংবাদিক যদি প্রমিনেন্ট বাংলাদেশের পক্ষে কথা বলে, তাদের সাথে কমিউনিকেট করা, তাদেরকে বাংলাদেশে নিয়ে আসা, আমরা সেখানে যাওয়া, আমরা গিয়ে সেখানে ওপেনলি তাদের সাথে আলোচনা যেন করি, ডিবেট যেন করি, তাদের কাছে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স যেন চাই। এই কাজগুলো ক্রমাগত আসলে, এবং এটা ক্রাইসিস হয়েছে বলে না, সব সময় মানে ভারতের সাথে আমাদের এনগেজমেন্ট লাগবে। আমাদের কেউ কেউ আছেন বাংলাদেশের মধ্যে হবে না, এক্সট্রিমিজম শুধু ভারতে না, বাংলাদেশেও আছে, পারলে ভারতের সাথে এখনই যুদ্ধ বাঁধিয়ে দেয়, ফেসবুকে বসে যুদ্ধ ঘোষণা দিয়ে যুদ্ধ করবে ফেসবুকে বসে। এই যে এক্সট্রিমিস্ট জায়গাগুলো বাদ দিতে হবে। আমরা দুই প্রতিবেশী, আমরা প্রায় বলি না প্রতিবেশী পাল্টানো যায় না, আমার জন্য যেমন এটা সত্য, ভারতের জন্য সত্য। সো আমরা তো পাল্টাতে পারবো না। সো ভারতের জনগণকে আমরা অ্যাটলিস্ট বোঝানোর চেষ্টা করি, আমরা পরস্পরের সাথে এরকম কোয়ার্সিভ অ্যাটিটিউডে আসলে কিছু পলিটিশিয়ান বেনিফিটেড হতে পারে, জনগণের লাভ বই ক্ষতি নেই। আমাদের ভিসা দিচ্ছে না, আমাদেরও লস। ভারতের কলকাতার ব্যবসা লাটে উঠে গেছে, আপনি প্রচুর রিপোর্ট দেখবেন, সত্য সত্য, তাই না? সো দিনের শেষে জনগণ ক্ষতিগ্রস্ত হয় কিছু মানুষের পলিটিক্সের জন্য। সো এই কমিউনিকেশনটা, পারসন টু পারসন, পিপল টু পিপল কমিউনিকেশনটা আমাদের বাড়াতে হবে। মিলন ভাই, আপনার কাছে একটু আমরা একটু ভারত প্রসঙ্গে একেবারে শেষের দিকে যাই। আপনার কাছে একটা বিষয় জানতে চাই, যেহেতু আপনি নিজেও চিটাগাং বিভাগেরই, আপনি তৃণমূলের একজন নেতাও, সেটি হচ্ছে যে আমরা যখন দেখলাম যে চিটাগাংয়ের আদালতে এরকম একটি ঘটনা ঘটলো, চিন্ময়কে যখন কারাগারে পাঠানো হলো কোর্ট থেকে, এবং তখন সেখানে সংঘর্ষ হলো, হামলা হলো, এবং সেখানে সাইফুল ইসলাম নামে একজন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে জবাই করে মারা হলো। তো আমরা তার প্রতিবাদে বিভিন্ন জায়গায় সারা দেশে মানুষের ভিতরে ঐক্য দেখেছি, মিছিল সমাবেশ দেখেছি, কিন্তু কোনো জায়গায় আমরা আরেকটি হত্যা দেখিনি এর বিপরীতে। তো আসলে আমাদের তৃণমূলে হিন্দু মুসলমান যেভাবে আসলে এই ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, বাস্তবতা আসলে কিরকম? বাস্তবতা হলো, উনি প্রথমে বলেছেন ভারত স্টুপিডিটি, তাদের এই বিষয়ে যে তারা আমাদের বিরুদ্ধে যে স্ট্যান্ড নিয়েছে এটা বোকামি ছাড়া কিছুই না। কারণ ওরা যে উস্কানি দিতে চাচ্ছে যে এখানে যে একটি অস্থির সিচুয়েশন বা একটা রায়ট লাগানোর চেষ্টা করেছে, সেই জায়গায় আমরা একমত হইনি বা আমাদের জনগণ সেখানে সাড়া দেয়নি। এই উস্কানি কোনো অবস্থাতে আমাদের জনগণ নেয়নি। এটি হচ্ছে আমাদের দেশ যে অসাম্প্রদায়িক দেশ তার প্রথম প্রমাণ। এবং চিটাগাংয়ে আমাদের সাইফুল অ্যাডভোকেটকে যেভাবে ডেকে নিয়ে কর্নারে যেভাবে বলিদানের মতো ঘাট দিয়ে চাপাতি দিয়ে কাটা হয়েছে, তারপরেও কিন্তু আমরা এটাকে সেই উস্কানি হিসেবে নেইনি, কারণ আমরা জানি যে এটা ইন্টেনশনের একটা প্ল্যান একটা কাজ করছে তাদের এজেন্সিগুলো, এটা আমরা বিশ্বাস করি। সেটা কাজে দেয়নি বরং। আপনি দেখুন না, ভারতের যে এক্সট্রিমিস্ট তাদের যে এই তাদের বিষয়গুলো, ক্যানাডায় তাদের শিখ গুরুকে হত্যা করলো, এবং সেখানে জাস্টিন ট্রুডো সেটা নিয়ে কথা বলল, এবং এটা তো প্রমাণিত যে ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি সেখানে গিয়ে এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে। ভারত এগুলি ঘটাতে পারে এবং এদেশে ঘটাবে এটা আমরা জানি। সেজন্যই আমরা মানসিকভাবে প্রস্তুত যে এগুলিকে আমরা রিয়্যাক্ট করব না, কারণ আমাদের বৃহত্তর স্বার্থে এগুলি রিয়্যাক্ট করা যাবে না। তবে আমাদের মিডিয়া সোচ্চার হতে হবে। এই যে আজকে অনেক সংগঠনগুলো ডেমনস্ট্রেশন দিয়েছে অ্যান্টি ভারত, তাদের বিরুদ্ধে কথা বলেছে, সেগুলি আমাদের ক্রমবর্ধমান চালাতে হবে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিতে আমাদের এই প্রটেস্টগুলোকে আরও সোচ্চার করতে হবে, এবং প্রয়োজনে আমরা ইউনাইটেড নেশনসে সেখানেও আমাদের এই বিষয়গুলোকে উত্থাপন করতে হবে। তাছাড়া যে ভারতের কংগ্রেসের সদস্য শশী থারুর, সে তো মমতার বিরুদ্ধে স্ট্যান্ড নিল যে ইটস নট ফ্যাক্ট যেটা বাংলাদেশ সম্পর্কে বলা হচ্ছে। তবু ওই যে হিন্দু কার্ড খেলার জন্য তারা করছে বা সুপার পাওয়ার হওয়ার জন্য তারা যে দাদাগিরি দেখাচ্ছে, ইটস নট রাইট, যেটা ডাক্তার জাহিদ সাহেব বললেন। কারণ সুপার পাওয়ার হতে হলে ধরুন ভিয়েতনামে আমেরিকানরা যুদ্ধ করেছে, তারপর কি ভিয়েতনামে আমেরিকানরা গিয়ে সেখানে তারা তাদের অতীত ইতিহাস ভুলে গিয়ে তাদের সম্পর্ক, ট্রেড, বিজনেস এগুলি তারা করেনি। আসলে ভারতের সেই মানসিকতাও না, সেই বড় মনেরও না। তাদের যে ইগো রয়েছে যেটা উনি বললেন, তারা এই সুপার পাওয়ার মতো যোগ্যতা তাদের নেই। তাছাড়া তো অলরেডি তারা সকলকে হারিয়েছে, মালদ্বীপ বলুন আর নেপাল বলুন আর শ্রীলঙ্কা বলুন, সর্বশেষ তো আমাদেরকে হারলো। আর পার্শ্ববর্তী পাকিস্তানের সাথে তো তাদের কোনো সুসম্পর্কই নেই, এবং ভারত ক্রমান্বয়ে এক ঘরে হয়ে গিয়েছে। এবং লাস্ট আমাদের সাথে এই হাসিনাকে নিয়ে আবার এই পতিত সরকারের লোকজন, তাদের তো প্রচুর টাকা, আপনি তো দেখেছেন 234 বিলিয়ন অর্থ পাচার হয়েছে। কয়েকদিন আগে শ্বেতপত্র বাড়ি বেরোলো গত পরশুদিন, সেখানে তারা দেখেছেন কী পরিমাণ লুণ্ঠন হয়েছে। মাসে 1,80,000 কোটি টাকা তারা চুরি করেছে, বা প্রজেক্টগুলো থেকে তারা 70% তারা বাড়িয়ে
তারা সেই প্রজেক্টগুলো করেছে, বা বিদ্যুতে 10% ইন ক্যাশ অ্যাডভান্সে তারা নিয়েছে, 300 বিলিয়ন তারা ওখানেও চুরি করেছে। তো সব মিলিয়ে এর একটা অংশ আমরা তো দেখেছি আদানি চুক্তি হতে শুরু করে, বা তারা ট্রানজিট করিডোর যে সমস্যাগুলো আমাদের সাথে করেছে, ইভেন এয়ার ট্রানজিটও তো তারা পেমেন্ট করছে না। মানে সব কিছু মিলিয়ে তারা মনে করছে দিস ইজ দেয়ার। যেহেতু হাসিনা সরকার যতদিন ছিল তারা যাচ্ছে তাই করেছে, সেই জায়গাতে তারা বঞ্চিত হচ্ছে। যদিও ডক্টর জাহিদ বললেন অনেক লস তাদের হচ্ছে, ট্যুরিজম বা মেডিকেল ফিল্ড বা এডুকেশন, আমাদেরও লস হচ্ছে, তাদেরও লস হচ্ছে, জনগণের লস হচ্ছে। সেই ক্ষেত্রে তারা কিন্তু ডিটারমাইন্ড যে তারা এই উস্কানিমূলক কাজ করে যাবে। তো চিরাঙে যে উস্কানি হয়েছে সেই উস্কানিতে আমরা জনগণ পা দেয়নি, তাদের ফাঁদে বাংলাদেশের জনগণ পা দিবে না, এটা আমাদের বিশ্বাস। এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি স্লোলি দে উইল আন্ডারস্ট্যান্ড ইট। এবং জাতিসংঘ থেকে তো অনেকেই কথা বলছে এসে দেখে যাক, আর আমরাও দেখছি না যে কোথাও কোনো ইনসিডেন্টকে তারা দেখাতে পেরেছে। জানি না তারা এগুলি দেখিয়ে ভারতের মুসলমানদের উপর কোনো আক্রমণ চালায় কিনা, আমি সেইটা সন্দেহ করছি। যেভাবে বাংলাদেশ হাই কমিশনে তারা আক্রমণ করেছে, দ্যাটস নট দেয়ার ল্যান্ড, দ্যাটস আওয়ার প্রপার্টি, যেটা জাহিদ সাহেব বললেন। তো সেই জায়গায় আমাদের সতর্ক থাকতে হবে। আমরা কিন্তু উস্কানিমূলক কোনো কথা বলছি না, উই আর ট্রাইং আওয়ার বেস্ট, লেটস সি। বাট ভারতকে যেভাবেই হোক তাদের বুঝতে হবে যে তাদের এই স্ট্র্যাটেজি বাংলাদেশে, এই কূটকৌশল বাংলাদেশের জনগণ খাবে না। আমরা বাবরি মসজিদে ভাঙা যাওয়ার পরও বাংলাদেশে কোনো ঘটনা ঘটেনি, বা 2001 সালে বিএনপি 4 দলের সরকার আসার পরে তারা একই সিচুয়েশন ক্রিয়েট করেছিল, বলেছিল মন্দির ভেঙেছে, প্রতিমা ভেঙেছে, সেটা হয়নি। বা গত 15 বছর আমরা ব্রাউনবাড়িয়ার ঘটনা বা হাজীগঞ্জের ঘটনা বা কক্সবাজারের ঘটনায় দেখেছি আওয়ামী লীগই তারা এগুলি করেছে। পরে তো সেই রহস্য উদ্ঘাটিত হয়েছে, বা কুমিল্লায় মন্দিরের পায়ের নিচে কোরআন শরীফ, এগুলো তো আমরা দেখেছি, ইটস এ প্লটেড, এবং তারা করবেই আওয়ামী লীগ। তবে ইদানিং আমি দেখছি যে দেশে এই আওয়ামী লীগের এরা এখনও সব ক্ষেত্রেই তারা এভরি লেয়ারে তারা, আমি যদি সরকারি কর্মকর্তা, পুলিশ বা সব জায়গায় দেখি, এখনও তার স্টিল অ্যাট লার্জ। সেই জন্য এই সরকারকে আরও সতর্ক হতে হবে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে তাদের এগুলিকে ফেস করতে হবে। আমি মনে করি সেই জায়গায় জাতীয় ঐক্যর যে প্রয়োজনের ডাক দিয়েছে, সেটা সকল দলমত নির্বিশেষে সকলেই এখনও ঐক্যমত্য রয়েছে। স্পেশালি ভারতের বিরুদ্ধে তো বাংলাদেশের সেন্টিমেন্ট গড়িয়ে উঠেছে, এটাকে আর ওরা ফেরত নিতে পারছে না আপাতত আমি দেখছি, আনলেস দে রেকটিফাই দ্যামসেলফ। ওকে, একটু জাহিদ ভাই আপনার কাছে একটু এই প্রসঙ্গে কি আপনি ভারত প্রসঙ্গে যদি আর কিছু যোগ করেন, তা নাহলে আমরা একটু প্রসঙ্গ পরিবর্তন করতে চাই। আচ্ছা, সেটি হচ্ছে যে আপনার কাছে স্বাভাবিকভাবেই আপনাকে সাথে যখন আমরা কথা বলি আমাদের একটা বড় জানার আগ্রহের জায়গা থাকে যে আপনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আপনি একজন সদস্য, এবং সেখানে খুব ভালোভাবেই কাজ হচ্ছে আমরা যতটুকু জানি। একটু দুটি বিষয়কে একটু একত্রিত করে জানতে চাবো। একটি হচ্ছে যে আমরা রিসেন্ট দেখলাম যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে সম্ভবত মার্চে, এবং আরেকটি হচ্ছে যে আপনাদের সংস্কার কমিশনে হয়তো 4 সপ্তাহ পরে আপনারা, বা 4 সপ্তাহের ভেতরেই আপনাদের প্রতিবেদন জমা দিবেন। তো প্রতিবেদনের আপডেট কি? যখন আপনারা এদিকে কাজ করছেন তখন নির্বাচন কমিশন যে নতুন গঠিত হয়েছে তারাও কাজ করে যাচ্ছে। তো এই দুইটা কাজ একসঙ্গে করাটা সাংঘর্ষিক নাকি সহযোগিতা? একেবারে সাংঘর্ষিক না। এখানে একটা জিনিস জানাই, নির্বাচন কমিশনের সাথে আগামীকাল আমাদের সংস্কার কমিশনের বৈঠক আছে। আমরা তাদের পরিকল্পনা আরও ভালোভাবে জানতে পারবো, এবং আমাদের রিপোর্ট দেওয়ার আগেও আমাদের যে কিছু অবজারভেশন আছে, কারণ আমরা শুধুমাত্র আমরাই যে যা চিন্তা করেছি তা না, আমরা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি, আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ফিডব্যাক নিয়েছি, এবং আমি যেটাকে আরও জোর দিয়ে বলতে চাই, সাধারণ নাগরিকরা, আমরা খুব অবাক হয়েছি। আমরা আমাদের ইমেইল এবং ফেসবুকে তাদের মন্তব্য দিতে বলেছি, সাজেশন দিতে বলেছি, খুবই কোয়ালিটি মন্তব্য পেয়েছি, খুবই কোয়ালিটি সাজেশন পেয়েছি। হ্যাঁ, আমাদের মানুষের অনলাইনে অনেক এরকম মন্তব্য আমরা খুব অবাক হয়েছি। আমরা একজন স্পেসিফিক অফিসারকে অ্যাসাইন করেছি এগুলোকে সর্ট আউট করার জন্য, এগুলোর ফাইনাল রিপোর্ট দেওয়ার জন্য। মানে আমাদের মানুষ রাজনৈতিকভাবে কত সচেতন, মানে আমরা যদি আসলে একটা ভালো গভর্নেন্স পেতাম এই দেশটা অনেক এগিয়ে যেত আমি মনে করি। তো যাই হোক, আমরা বসবো। ওনাদের কাজ আর আমাদের কাজের মধ্যে সাংঘর্ষিক কিছু নেই, কারণ হলো আমরা যে জায়গাগুলোতে সাজেস্ট করছি সেই জায়গাগুলোর ক্ষেত্রে মতৈক্য তো জানুয়ারির মধ্যেই হয়ে যাবে। আর ভোটার তালিকা তো হালনাগাদের কাজ, এটা তাদের একটা রুটিন কাজ। আর যেসব ক্ষেত্রে সংস্কারের প্রশ্ন, সেটা জাতীয় নির্বাচন হোক, সেটা লোকাল গভর্নমেন্ট নির্বাচন হোক, সেগুলো যখন প্রসেস শুরু করবেন তার আগে সংস্কার কতটুকু করা হবে। এখানে একটা জিনিস দর্শকদের উদ্দেশ্যে বলে রাখা জরুরি যে আমাদের কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন বিষয়ক, সব নির্বাচন বিষয়ক
যেখানে যেখানে সংস্কার প্রয়োজন সেটা একটা প্রস্তাবনা দেয়া। এটা কতটুকু গৃহীত হবে, নির্বাচন কমিশন কতটুকু ইমপ্লিমেন্ট করবে, সেটা আসলে নির্বাচন কমিশনেরও হাতে নেই। এটা সরকার রাজনৈতিক দলগুলোর সাথে বসবে, যেটা আমাদের চিফ অ্যাডভাইজার বহুবার বলেছেন। বসার পর তারা সিদ্ধান্ত নেবেন কতটুকু সংস্কার তারা এখন করবেন, সেটা তারপর নির্বাচন কমিশন আসলে ইমপ্লিমেন্ট করবে। সো এটার মধ্যে এখনো বেশ আনসার্টেনিটি আছে, এবং ওনাদের এই এখন যে বাকি কাজগুলো করছেন এগুলো রুটিন কাজ, এগুলোর সাথে সংস্কারের কোনো সংঘর্ষ নেই। একটা ব্যাপার একটু জানতে চাই, সেটি হচ্ছে সংস্কার কমিশন তো বেশ কিছু বিষয়ে হয়তো তাদের মন্তব্য, তাদের বক্তব্য, পরামর্শ কিংবা তাদের প্রতিবেদনটিতে থাকবে। এখন যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে যে স্থানীয় সরকারেও তো এখন নাই, জি, আবার জাতীয় নির্বাচনও জরুরি, তো কোনটা আগে কোনটা পরে এরকম একটি আলোচনা ছিল, কিন্তু দিন যত যাচ্ছে মনে হচ্ছে যে জাতীয় নির্বাচনে এগিয়ে আসছে। তো আসলে আপনাদের পক্ষ থেকে কোনো রকম না, সুপারিশ আমাদের থাকবে? পক্ষে কোনো সুপারিশ নেই। কারণ হলো একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো নির্বাচনটা কখন হবে জি, এই সিদ্ধান্ত আসলে আমাদের সংবিধান মতে কিন্তু এখন নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন আর রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে নিজে নিজে সিদ্ধান্ত নেবে। আচ্ছা, বাকি নির্বাচনগুলো ওখানে কনস্টিটিউশনে লেখা আছে অন্য নির্বাচন সরকার যেরূপ বলবে। তার মানে সরকার যদি বলে, যখন বলে তখন তাকে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। এটাও কিন্তু নির্বাচন কমিশনের পুরো কনস্টিটিউশনাল এখতিয়ারও নাই। সুতরাং নির্বাচন কবে হবে এই সিদ্ধান্তটা এক্সক্লুসিভলি সরকারের। আমি ব্যক্তিগতভাবে এটা আমার ব্যক্তিগত মত, আবারও বলছি, আমি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে বলছি, কিছু স্থানীয় সরকার নির্বাচন, সব না, জাতীয় নির্বাচনের আগে হলে ভালো একটা জিনিস হবে। আমরা বহুদিন নির্বাচন দেখি না, আর এই সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে কেমন নির্বাচন, এটা পাইলটিং হয়ে গেল। পাইলটিং হওয়া জরুরি আছে, কারণ আমাদের প্রশাসন, পুলিশের মোরাল ঠিক নেই, নানান সমালোচনা আছে, তারা ঠিকঠাক কাজ করছে কিনা, তারা তো রেফারি। ধরুন এখন মাঠে মিলন ভাইদের দল বিরাট পাওয়ারফুল, তাদের বিরুদ্ধে কোনো ছোট দল বা ছোট সমর্থনের প্রার্থী তাদের বিরুদ্ধে টিকে থাকতে পারছে কিনা, সেই ক্ষেত্রে প্রশাসন, পুলিশ সঠিক ব্যবস্থা নিচ্ছে কিনা, এই পরীক্ষাগুলো তো হওয়া দরকার। আচ্ছা, আর ছোট ছোট দুটো প্রশ্ন করে আপনার কাছ থেকে আপাতত বিদায় নেব। সেটি হচ্ছে যে আপনার একটা বিষয় জানতে চাই, নির্বাচন কমিশনের তো নিশ্চয়ই অনেক পরামর্শ আসছে, আপনি বলছেন আপনারাও অনেক রকম সুপারিশ দিবেন। এই যে তারপরে মানে আপনারা নিশ্চয়ই কিছু পরামর্শ দিচ্ছেন, এটাই তো উদ্দেশ্য থাকবে না, সেগুলো যেন ইমপ্লিমেন্ট হয় সেটা তো আপনাদের এক্সপেকটেশন থাকবে। সেই জায়গা থেকে আমার একটু জানার আগ্রহ যে আপনারা যে জাতীয় সংশোধনী বা প্রস্তাবনা দিবেন সেগুলো কি আমরা যেটাকে বলি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ যেটি আছে নির্বাচন কমিশনের, সেটি সংশোধনের মধ্য দিয়ে সম্ভব, নাকি অনেক কিছু এমন হতে পারে যে সংবিধান সংশোধনের? আমার সংবিধান সংশোধনের প্রয়োজন আছে। আমি অনেকগুলো আছে, আমি একটা ছোট উদাহরণ দিই। প্লিজ। বাংলাদেশের এটা নির্বাচনের সাথে সরাসরি জড়িত। বাংলাদেশের দলীয় সরকারের অধীনে ফেয়ার নির্বাচন হতে পারে না, ফুল স্টপ। আপনি যত শক্তিশালী নির্বাচন কমিশন করেন, আমাদের যে কালচার পলিটিক্যাল, তাতে সম্ভব না। সুতরাং সংবিধান তো সংশোধন করা ছাড়া হবে না। এছাড়াও আরো নির্বাচন কমিশন সহ আর্টিকেল 126 ওখানে বলা হচ্ছে নির্বাচন কমিশনকে সাহায্য করা সরকারের কর্তব্য হইবে, এরকম। কিন্তু সরকার বহু সময় সাহায্য করে নাই, এই উদাহরণ আমাদের সামনে আছে। তো কি হবে? কিছু হয় নাই তো। সো এরকম বেশ কিছু জায়গা আরো স্ট্রং করতে হবে। সো সংবিধানের সাথেও আমাদের কিছু সম্পর্ক আছে একটা অংশের। আমরা সংবিধান সংস্কার কমিশনের সাথেও কিন্তু আগামী পরশু বৈঠক করব এই ইস্যুগুলো নিয়ে। আর শুধু আইন না, বিধিবিধান। আর প্রিয় তো শুধুমাত্র গণপ্রতিনিধিত্ব আদেশ হলো সংসদ নির্বাচনের জন্য। আমাদের প্রত্যেকটা স্থানীয় সরকার নির্বাচনের জন্য আলাদা আইন আছে, আলাদা বিধিমালা আছে, এবং প্রশাসনিক যে ব্যবস্থাপনা সেগুলো নিয়ে আমরা কথা বলছি। আমার একদম শেষ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে আমি এই অংশে আপনাকে যদি এভাবে ধরে নিই, একজন রাজনীতি বিশ্লেষক হিসেবেই ধরি, আপনি সংস্কার কমিশনের কেউ না, আমি এভাবে যদি ধরি যে আপনারা রিপোর্ট দিয়ে দিলেন ডিসেম্বরের ভিতরে, যেটি সরকার বলছিল, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটি দাবি ছিল যে দ্রুত একটি রোডম্যাপ দেওয়া নির্বাচনের। তো যদি আপনাদের 6টি কমিশনেরই বিশেষ করে আপনাদেরটা সবচেয়ে বেশি রিলেভেন্ট, 6টি গুরুত্বপূর্ণ, পরে যেগুলো 5টি হয়েছে বা ওগুলো এত বেশি রিলেভেন্ট না বা একেবারে নির্বাচনের সাথে না। তো এই যে সংশোধনী সংস্কার কিংবা সামনের নির্বাচন, জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এই জানুয়ারির পরে যদি সরকার বা রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতে আসছে যে দ্রুত জাতীয় নির্বাচনের পথে আগাবে, তাহলে একেবারে ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে নির্বাচন, যেহেতু আপনি এই অঙ্গনে এখন আগেও থেকে আছেন, কিন্তু এখন এই সংস্কার কমিশনে যাওয়ার পরে আরো বেশি নিশ্চয়ই জানেন, তো কতদিন লাগতে পারে একটা জাতীয় নির্বাচন হলে, যদি জানুয়ারি থেকে কাজ শুরু হয় বা এটা ডিক্লারেশন দেয় বা আপনাদের প্রস্তাবনা অনুযায়ী? মানে এখন থেকে যদি আমরা হিসাব করি 1 বছর, কম বেশি 1 বছরের মধ্যে চাইলে নির্বাচন করা সম্ভব। কারণ ভোটার তালিকা হালনাগাদ করার ক্ষেত্রে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট
অ্যামাউন্ট অফ টাইম লাগে, সব কিছু যদি করি সেটা সম্ভব। আর ওই যে বসবেন, আমাদের প্রধান উপদেষ্টা মানে অনেক কিছুই বলেছেন যে সংস্কার করবেন, এমনকি যদি সংস্কার করতে রাজি না হয় উনি নির্বাচন দিয়ে দেবেন, তো এরকম আলাপ করেছেন। কিন্তু একটা ডিফারেন্সের জায়গা হচ্ছে ভোটার তালিকা হালনাগাদে এবার একটু জটিলতা আছে। মানে গত শেখ হাসিনার সরকারের সময় মানুষ তো নির্বাচন তো হয় নাই, সো অনেকের অত আগ্রহ ছিল না। এবারও বাড়ি বাড়ি গিয়ে যেহেতু ভোটার তালিকা করা হবে এবং জেনুইনলি করা হবে, এটা একটু সময় নেবে আর কি। ওকে, জি মিলন ভাই, অনেকক্ষণ দুঃখিত, আমরা একেবারে শেষের দিকেও চলে আসছি। আপনার কাছে দুই তিনটে বিষয় একসঙ্গে একটু জানতে চাই, আপনার মতো করে উত্তর দেন। সেটি হচ্ছে যে রাজনৈতিক দেশের অভ্যন্তরীণ বিষয় বা বাহ্যিক বহির্বিশ্বের সঙ্গে বা ভারতের সঙ্গে বলি, বিভিন্ন ইস্যুতে অস্থিরতা, অস্থিতিশীলতা এগুলো দৃশ্যমান হচ্ছে এবং সেই সঙ্গে মনে হচ্ছে নির্বাচন একটু একটু এগিয়ে আসছে। তো আসলে এখানে যদি কোনো রাজনৈতিক সরকার থাকতো তাহলে ভারত কি এতটা অ্যাগ্রেসিভ হতে পারতো কিনা, প্রথম প্রশ্ন। হ্যাঁ, ভারত তো রাজনৈতিক সরকার, তাদের মদতপুষ্ট সরকার থাকলে তারা অ্যাগ্রেসিভ হয় না, এটা তো আমরা দেখেছি। আর যদি তাদের সরকার না থাকে তাহলে তারা অ্যাগ্রেসিভ হয়। যদি আপনি এর আগে আপনাকে স্মরণ করিয়ে দেন চিটাং হিল ট্রাক্সে যে ইন্ট্রুডাররা এসে যে আপনার সেখানে আক্রমণ হতো, এগুলি কি পার্শ্ববর্তী দেশ থেকে হতো, না পাকিস্তান থেকে হতো, না চায়না থেকে হতো? আমরা তো সেই অস্থির অবস্থা হিল ট্রাক্সে আমরা দেখেছি, ইনসার্জেন্সির কথা বলছে যেটা হতো। এটা অন্যান্য সরকার থাকলে ভারতে ইনসার্জেন্সি আনরেস্ট করার জন্য অনেক চেষ্টা চালিয়ে যায়, অ্যান্ড পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলেও তারা এটা চালিয়ে যায়, আমরা এটা দেখেছি, উই হ্যাড দ্যাট এক্সপেরিয়েন্স। কিন্তু তাদের সরকার থাকলে তখন স্বামী স্ত্রীর সম্পর্ক, প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্ক থাকে, বাট পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে তাদের স্ট্রেংথ কমে যায়, তারা বুঝে শুনে কথা বলে, এইভাবে তারা কথা বলে না। আর নির্বাচন সম্বন্ধে জাহিদ ভাই যেটা বললেন, সেটা আমার কাছে নির্বাচন কমিশন, সংস্কার কমিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে। কারণ এই নির্বাচন কমিশনকে যদি আমি আরেকটা নাম দিই, এটাকে বলতে হবে গণতন্ত্র কমিশন। এখান থেকে কিন্তু গণতন্ত্র চর্চা, গণতন্ত্রের জন্ম, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক লাভ হয়। আবার যদি আমি নির্বাচন কমিশনকে অন্যভাবে ব্যাখ্যা দিই, এখান থেকে পেশিতন্ত্র, কালো টাকার উৎপত্তি এবং এই বাংলাদেশকে একটি দুর্দশাগ্রস্ত রাষ্ট্র তৈরি করা এবং সমাজকে নষ্ট করে দেওয়া, এই সব কিছু একটা প্রসেসের মধ্যে দিয়ে এই প্রসেসটা সুন্দর করে নির্বাচন কমিশন সাজিয়ে দেয়। অতএব নির্বাচন কমিশনকে খুব ভালোভাবে দেখতে হবে যে আগামী দিনে বাংলাদেশ কিভাবে গণতন্ত্র পুনর্জন্ম নিবে এবং কিভাবে ইলেকশনগুলো হবে। এখানে একটু প্রশ্ন করি যে আগামী দিনে নির্বাচন ব্যবস্থা বা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যেন আরো সুন্দর হয়, সাস্টেইনেবল হয়, সেজন্য তাদেরকে কাজ করতেও বলা হয়েছে এবং তারা করছে। কিন্তু প্রধান বাংলাদেশের একটি অন্যতম প্রধান দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা তো এ কথাটিও বলছে, মানে আপনার দল, যে সব এরা করতে পারবে না। কিন্তু আমরা তো আবার এরকম ভিন্ন মতো আছে, এই সরকার থাকা অবস্থায় কিছু না করলে রাজনৈতিক দলগুলোর সরকার আসলে সেই আগের নিয়মেই চলবে না। সব করতে পারবে না মানে মেজর কিছু করতে পারবে না। বিএনপি বুঝাতে যাচ্ছে প্রত্যেকটি সংস্কার একটা চলমান প্রক্রিয়া, প্রত্যেকটি সংস্কার এই সরকারের পক্ষে করা সম্ভব নয়, সেই কথাটাই বলছে। কিন্তু নির্বাচন কমিশন সরকার, জনপ্রশাসন, পুলিশ, বিচার বিভাগ এগুলি সংস্কার করে নির্বাচন সঠিকভাবে দিতে হবে এবং ভোটার লিস্ট করতে হবে, নির্বাচন কমিশন গঠন করতে হবে, এই প্রক্রিয়ার সাথে বিএনপি সবসময় একমত ছিল এবং আছে। আমি সেই জায়গাটা যাচ্ছি যে এই নির্বাচন কমিশনের সংস্কারে যারা রয়েছেন তারা প্রত্যেকেই অত্যন্ত জ্ঞানী, বুদ্ধিমান লোক, কিন্তু একটি দুর্বলতা আমার দৃষ্টিতে ধরা পড়েছে, সেটি হচ্ছে যে এই একজন সদস্য কখনো কোনো নির্বাচন করেনি। এই জন্য যারা নির্বাচন করেছে তারা জানে নির্বাচনের সংস্কারে আরপিওতে কোথায় কোথায় ত্রুটি বিচ্যুতি, কোথায় কোথায় দুর্বলতা রয়েছে। রাজনৈতিক দলের সাথে বৈঠক করছে, হ্যাঁ, সেই জন্য করছে। আরপিওর ভিতরেই কিন্তু এই লুপহোলসগুলি রয়েছে, যেটা এই নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত। আমি একের পর এক আপনাকে ধারা দিয়ে বলতে পারি কোথায় কোথায় দুর্বলতা রয়েছে, যেটা আওয়ামী লীগ প্র্যাকটিস করেছে বিগত সময়গুলোকে, এবং এই প্র্যাকটিসের মধ্য দিয়ে আইনের ভিতরে থেকেই তারা এগুলোকে কাঠামোগত পরিবর্তন করে তারা সুবিধা নিয়েছে। বা আপনারা যেটা শেষ করবো একদম, আপনি একটু আপনার বক্তব্যটাকে কনক্লুশন। ঠিক আছে, আমি ধরুন এই যে আপনার সংবিধান নিয়ে কথা হয়েছে, নির্বাচন কমিশন সেদিকে লক্ষ্য করতে হয় যে আর্টিকেল 66 2C রয়েছে যে বিদেশি আনুগত্য থাকলে
তারা নির্বাচন করতে পারবে না। কি জন্য? সেটা তো শুধু রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর জন্য। এই বিষয়টিকে কখনো গুরুত্ব দেয় নাই এবং আমি এই আনুগত্য বিসর্জন দিয়ে কিন্তু আমি রাজনীতি করছি। কিন্তু গত সংসদে আমরা দেখেছিলাম 26 জন রয়েছে। তো দেশে যদি আপনি মেধা এবং যারা ভালো বা ব্রেইন ড্রেইন করতে না দেন এবং সকলকে যদি পার্টিসিপেট না করতে, সেটিও একটি নির্বাচন কমিশনের দুর্বলতা। সব মিলিয়ে নির্বাচন কমিশনের সংস্কার কমিশনের ভিতরে যেটা উনি বললেন যে আমরা প্রার্থীদের নিয়ে বসবো, সেটাকে খুব গভীরভাবে আরপিওগুলো দেখতে হবে এবং কোথায় কোথায় কি রয়েছে ত্রুটি বিচ্যুতি এগুলি দেখে এই নির্বাচন কমিশন সংস্কার কমিশনটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর আনম ইহসানুল হক মিলন এবং ডাক্তার জাহিদুর রহমান, আপনাদের দুজনকে, এবং দর্শক সেই সাথে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ কষ্ট করে সময় নিয়ে অনুষ্ঠান দেখার জন্য। আমরা আলোচনা শেষ করব। শেষ করার আগে শুধু এতটুকু বলবো, নির্বাচন কবে হবে, 3 মাস হবে, 6 মাস হবে, না 3 বছরে হবে, সে নিয়ে আলোচনা থাকবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ থাকবে, আলোচনা থাকবে, কিন্তু যখনই জাতীয় স্বার্থ আসবে, যখনই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আসবে, তখন নিশ্চয়ই এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের জন্য আমরা সবাই একসাথে এক দেশে এগিয়ে যাব সামনের পথে। সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।